সপ্তম শ্রেণী তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট শেষ হয়ে গেছে আজকে। বেশিরভাগ স্কুলে আজকে শেষ হয়ে গেছে, কোনো কোনো স্কুলে একটু বাকি রয়ে গেছে, হয়তো সোমবার মঙ্গলবারের মধ্যেই শেষ হয়ে যাবে। তো আমরা কিন্তু শুরু করব তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে। ওকে, আমরা প্রথমে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাস দিয়েছিলাম এবং ভূগোলের কিছুটা পড়িয়েছিলাম। জল দূষণের ভূগোলের হচ্ছে অধ্যায় 7, দেখতে পাচ্ছি অধ্যায় 7 জল দূষণ আমরা কিছুটা পড়িয়েছিলাম। আজকে আমরা তারপর থেকে পড়াবো এবং আগের দিন আমরা যেটা পড়িয়েছিলাম জল দূষণ বলতে কী বোঝো, জল দূষণের ফলে কী কী হতে পারে, যেমন হাতে আর্সেনিক পড়েছে, হয়েছে পিগলুর ডায়েরি, পৃথিবীতে মোট কতটা স্বাদু জল রয়েছে, জলসংকটপূর্ণ রাজ্য কোনগুলো ভারতবর্ষের মধ্যে, এবং কীভাবে কী রকমভাবে জল দূষিত হচ্ছে, আমরা কিন্তু এইগুলো আগের দিন পড়িয়েছিলাম। ওকে, আজকে আমরা পড়াবো তোমাদের এই 69 পৃষ্ঠার এখান থেকে কিন্তু পড়াবো, এইখান থেকে কিন্তু আমরা আজকে পড়াবো। দেখতে পাচ্ছ এখানটা থেকে কিন্তু আজকে আমরা পড়াবো। ওকে, তো চ্যানেলে কিন্তু এরকম পরপর ভিডিও পাওয়ার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর পাশ থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। ওকে, পার ডে কিন্তু একটু একটু করে ভিডিও আমরা দেবো এবং এর থেকে আমরা হোমওয়ার্ক দেবো, কোন কোন প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে, এইগুলো কিন্তু সমস্ত কিছু দেবো এবং মক টেস্টও কিন্তু আমরা নেব। ওকে, হোমওয়ার্ক তো যখন তোমরা করবে করে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে। একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে নাও এখানে, 90 93 15 34 24। তোমরা কিন্তু সরাসরি আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। হোমওয়ার্ক করার পর আমি কিন্তু চেক করে তোমাদের পাঠিয়ে দেবো, সঙ্গে সঙ্গে ছবি তুলে পাঠিয়ে দেবে। আচ্ছা, আজকে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে এইখান থেকে পড়াবো আমরা। এইখান থেকে প্রথমেই দেখো কী দিয়ে আছে যে কোন ঘটনাগুলোর প্রভাবে কোন ধরনের জলদূষণ ঘটলো ঠিক বুঝবো কী করে। অর্থাৎ পৃথিবীতে এইরকম বেশ কিছু ঘটনা ঘটেছে যেগুলোর জন্য কিন্তু জল দূষণ মারাত্মকভাবে হয়েছে। আমরা আজকে সেই ঘটনাগুলোর কথা জানবো। এছাড়াও এরপরে আরও কী পড়া আছে, জল দূষণের প্রভাব, আরও অনেক কিছু আছে, আমরা সেগুলো সম্পর্কে জানবো। ওকে, তো প্রথমেই দেখো যেটা দিয়েছে 1932 সালে জাপানে মিনামাটা উপসাগরের উপকূলে একটা রাসায়নিক কারখানা থেকে পারদযুক্ত তরল বর্জ্য পদার্থ যেটা কি সমুদ্রে ফেলা, দেখতে পাচ্ছি সমুদ্রে ফেলা হয় এবং এর ফলে মারাত্মক পারদ দূষণে প্রায় 30 বছর ধরে অসংখ্য মানুষ ও জীবজন্তু মারা যায়। তাহলে এই যে পারদ দূষণটা হয়েছিল 1932 সালে জাপানের মিনামাটা উপসাগরে, সেক্ষেত্রে কিন্তু 30 বছর ধরে এই প্রভাবটা কিন্তু 30 বছর চলেছিল এবং এতে অসংখ্য তো মানুষ মারা গেছে, এর সঙ্গে সঙ্গে সামুদ্রিক যে জীবজন্তুগুলো তারাও কিন্তু মারা গেছে। ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন পড়তে পারে যে কত সালে হয়েছে, 1932 সালে হয়েছে। কোথায় হয়েছে? জাপানে হয়েছে, জাপানের মিনামাটা উপসাগরে হয়েছে, উপসাগরের উপকূলে। ওকে, এবার 2 নম্বর চলে আসো। 2 নম্বর দিয়েছে দেখো, উপসাগরীয় যুদ্ধের সময় কুয়েতে প্রচুর তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয়। যখন উপসাগরীয় যুদ্ধ হয় সে সময় কুয়েতে কিন্তু প্রচুর পরিমাণে তেলের কূপ জ্বালিয়ে দেওয়া হয় এবং প্রচুর পরিমাণে খনিজ তেল পারস্য উপসাগরে জলে মিশে অসংখ্য সামুদ্রিক প্রাণীর মৃত্যু হয়। তাহলে যখন প্রচুর পরিমাণে তেল যদি উপসাগরের সঙ্গে জলে মিশে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু প্রচুর সামুদ্রিক প্রাণী সেগুলো কিন্তু মারা যাবে, যেমন প্রচুর মাছ মারা যাবে, প্রচুর তিমি জাতীয় জিনিস মারা যাবে, তিমি জাতীয় প্রাণী মারা যাবে। ওকে, 3 নম্বর দেখো, হলদিয়া পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার পর থেকে হলদি নদীর মোহনায় ইলিশ মাছের আনাগোনা কমে গেছে। তাহলে যখন হলদিয়া পেট্রোরসায়ন শিল্প গড়ে উঠেছে, ওকে, তখন থেকে কিন্তু হলদি নদীর মোহনাতে কিন্তু ইলিশ মাছের আনাগোনা অনেকটাই কমে গেছে। 4 নম্বর দেখো, পূর্ব কলকাতা জলাভূমির মাছের ভেড়িগুলোতে মাছ চাষ কমে গেছে। কেরালার কুট্টুনারে, ওড়িশার চিল্কায়, অন্ধ্রপ্রদেশের কোলেরুতে কীটনাশক থেকে প্রচুর মাছ মারা গেছে। তাহলে দেখো আমাদের কলকাতাতে, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেখানে কিন্তু জলাভূমিতে যে মাছের ভেড়িগুলো সেগুলো কিন্তু অনেক কমে গেছে। কেরালার কুট্টুনারেও কিন্তু কমে গেছে। ওড়িশার চিল্কা হতে আগে প্রচুর নাকি ডলফিন দেখা যেত বা আগে অনেক রকম মাছ দেখা যেত, এখন কিন্তু সেরকমভাবে দেখা যায়নি। অন্ধ্রপ্রদেশের কোলেরুতে কীটনাশক থেকে প্রচুর মাছ মারাও গেছে। ওকে, এবার চলে আসো 6 নম্বরটা কী দিয়েছে দেখো, সাবান, ডিটারজেন্টের ফসফেট মানে ক্ষার, বদ্ধ পুকুর, জলে মিশলে প্রচুর পরিমাণে শৈবাল, আগাছা, কচুরিপানা বেড়ে যায়। এর ফলে জলে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে গিয়ে মাছ ও জলজ প্রাণী মারা যায়, আর একে বলে ইউট্রোফিকেশান। তাহলে এখান থেকে একটা প্রশ্ন পাচ্ছি, ইউট্রোফিকেশান কাকে বলে? যে দেখতে পাচ্ছ ইউট্রোফিকেশান কাকে বলে, এই প্রশ্নটা কিন্তু আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, এবার চলে আসো নেক্সট পেজে। এই পেজে দেখো নিচে দিকে কী দিয়েছে, 5 নম্বর তো কী লেখা আছে, পশ্চিমবঙ্গের মালদা, নদিয়া, হুগলি, হাওড়া, বর্ধমান, উত্তর দক্ষিণ 24 জেলার মাটির তলায় কিন্তু অনেক মাত্রায় আর্সেনিক রয়েছে। দেখতে পাচ্ছ এখানে, অর্থাৎ আমাদের যে পশ্চিমবঙ্গের কিন্তু অনেকগুলো জেলা আছে, এখানে মালদা আছে,
নদীয়া আছে, হুগলি, হাওড়া, বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ দুটো জেলাতেই প্রচুর পরিমাণে আর্সেনিক রয়েছে। আর্সেনিক থাকার ফলে কী হয়, আর্সেনিক থাকলে কিন্তু ব্ল্যাক ফুট ব্যাধি মানে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। ব্ল্যাক ফুট ডিজিজটা কি, হাতে আর পায়ের তলায় কিন্তু অনেক কালো কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়, লেখা আছে দেখুন। এর ফলে হাতের চেটো ও পায়ের তলায় যে কালো কালো ক্ষয় হয় তাকে বলে ব্ল্যাক ফুট ব্যাধি বা ব্ল্যাক ফুট ডিজিজ, ব্যাধিকে বলে ডিজিজ। এছাড়াও চর্মরোগ, রক্তাল্পতা, ফুসফুস যকৃৎ, ফুসফুস, ত্বকের ক্যান্সার হতে পারে। আর ফ্লুরাইড দূষণের ফলে কিন্তু ফ্লুরোসিস রোগ হয়, দাঁতের হাড়ের সমস্যা, পারদ দূষণে মিনেমাটা রোগ এবং ইতাই কিন্তু অসুখ হয়। এখানে মোট প্রশ্ন পড়তে পারে ব্ল্যাক ফুট ডিজিজ কী, ফ্লুরোসিস কী, ইতাই কী, এইগুলো কিন্তু সব প্রশ্ন আসতে পারে। ওকে, এবার চলে আসো ডান দিকে পিকলু ডায়েরিটা, এটা চলে আসো। বলছি যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সারা বিশ্বের প্রতি বছর 30 লক্ষের শিশু ডায়রিয়া ও অন্যান্য জলবাহিত সংক্রামক অসুখে মারা যায়। তাহলে একটা বিশ্বে প্রায় প্রতি বছর 30 লক্ষর মতো শিশু, ওকে, যারা কিন্তু ডায়রিয়া এবং অন্যান্য জলবাহিত রোগে এগুলো কিন্তু এতে কিন্তু মারা যাচ্ছে। এবার কীভাবে সংক্রমণটা আমরা আটকানো যায়? প্রথম কথা হচ্ছে বিশুদ্ধ পানীয় জল খেতে হবে। 2 হচ্ছে কি, সাধারণ কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলতে হবে, যেমন সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার পাত্রে জল রাখা, এগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। 3 নম্বর থেকে দিয়েছে শৌচাগারে ব্যবহার করা ও নোংরা আবর্জনা ঠিকভাবে ফেলা। অনেকেই কিন্তু শৌচাগার ব্যবহার করেনি, ওকে, এগুলো কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। এবার চলে আসো পরের পৃষ্ঠাতে, অনুসন্ধানে চলে আসো। এইখানে দেখো কী দিয়েছে, পানীয় জল কোথায় থেকে পাবো। 2 নম্বর হচ্ছে পানীয় জল কখন ঘোলাটে বা ভাব নোংরা দুর্গন্ধ পেয়েছো। 3 নম্বর হচ্ছে পানীয় জল কী কোনো উপায় বিশুদ্ধ করে তা ব্যবহার করো। এইগুলো কিন্তু পড়তে হবে। এগুলো কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের নিজেদেরই খুঁজে বার করতে হবে। গত 3 মাসে তোমার বাড়িতে বা পাড়ায় তোমার ক্লাসে কেউ কি পেটের অসুখে ভুগছে, এটাই আনতে হবে। বাড়ির আবর্জনা জঞ্জাল কোথায় ফেলা হয়, বাড়ির শৌচাগারের জল কোথায় মেশে, এগুলো কিন্তু একটু জেনে নেবে। এগুলো তোমাদের কর্মপত্র দিয়েছে, কর্মপত্রটা তোমরা নিজেরাই খাতায় কমপ্লিট করবে। ওকে, নেক্সট চলে আসো এইখানটাতে, এই যে নীল রঙের লেখা আছে জলই জীবন, এইখানটায় চলে আসো। এখানে দেখো কী দিয়েছে, রুকুদে এলাকায় 2 দিন ধরে জল আসছে না, রান্নার জল, স্নানের জল, খাবার জল প্রায় শেষ, অথচ পাশের পুকুরটা ডোবাটা জলে ভর্তি, কিন্তু জলটা পচা, ব্যবহার করা যাচ্ছে না। এবছর বন্যায় হাসানদের গ্রামটা জলে থই থই করছে, যেদিকে তাকানো যায় শুধু জল আর জল, অথচ হাসানদের খাবার মতো একটুকু জল এখানে নেই। দেখো এখানে বলছে যে জলে জীবন আছে, জলে জীবনে দেখো 2 পয়েন্ট আমরা পাচ্ছি যে আমাদের আশেপাশের পুকুরে কিন্তু জল ভর্তি, কিন্তু নলকূপ থেকে কিন্তু জল উঠছে না, অর্থাৎ কি মাটির তলায় মানে ভূগর্ভস্থ জলের যে অভাব সেটা কিন্তু এখনই লক্ষ্য করা যাচ্ছে। ওকে, আবার দেখো এবছর বন্যায় হাসান গ্রামের জমিতে জলে সদি করছে, যেদিকে তাকায় শুধু জল আর জল, অথচ হাসানদের খাবার মতো জল নেই। তাহলে আমরা এত বৃষ্টি হচ্ছে, এত কিছু হচ্ছে, এত কিছু হচ্ছে, তবু দেখো খাবার জলের যে অভাব সেটা কিন্তু রয়ে যাচ্ছে, অর্থাৎ ভূগর্ভস্থ যে পানীয় জল সেটা কিন্তু অনেক কম। ওকে, এবার দেখো নিচের দিকে চলে আসো, খুদে গোয়েন্দারা কাজে লেগে পড়ো, এটা দিয়েছে। এরপর দেখো এখানে দিয়েছে, দেখো কতজন কী কারণে পুকুরের জল ব্যবহার করে তা লিখে ফেলো। এখানে দেখো একজন স্নানের জন্য কাপড় কাচ্ছে স্নানের চান করার পর। এখানে দেখো একজন কাপড় কাচ্ছে, এখানে একজন বাসন মাজছে, এখানে একজন ছিপ ফেলাচ্ছে, ঠিক আছে, এখানে কেউ চারা গাছে জল দেওয়ার জন্য নিচ্ছে, এখানে ফুল গাছে এটা কি এখানে কি ছবি দিয়ে বুঝতে পারছি না আমি, কী সব নোংরা জিনিস পড়ে আছে, কেউ স্নান করছে, কেউ গবাদি পশু স্নান করাচ্ছে, আবার এখানে কেউ পাম্প করে জল তুলে নিচ্ছে। ওকে, এরপরে এইখানটাতে একটু দিয়েছে, এইখানটা চলে আসো, এখানে চলে আসো নীলটাতে, জল বিশুদ্ধ করা বেশ সহজ, এখানে চলে আসো। বলছি বর্তমানে ভারতের অধিকাংশ মানুষের কাছে বিশুদ্ধ পানীয় জল পৌঁছালেও প্রত্যন্ত অঞ্চলগুলিতে এখনও পর্যন্ত পানীয় জল একমাত্র উৎস নদী বা পুকুরের জল। তাহলে এমন কিছু গ্রাম আছে বা এমন কিছু প্রত্যন্ত এরিয়া আছে যেখানে কিন্তু এখনও পর্যন্ত ভালো পানীয় জল পাওয়া যায় না, তারা কিন্তু নদী বা পুকুরের জলের উপর ডিপেন্ডেন্ট এখনও পর্যন্ত। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 10 মিনিট ফোটালেই জলের বেশিরভাগ জীবাণু কিন্তু নষ্ট হয়ে যায়। ওকে, এবার চলে আসো 2 নম্বরটা, দেখো নিচে দেখো লেখা আছে ঘোলা জলের ক্ষেত্রে সবথেকে সহজ উপায় হলো জলটা ঢাকা দিয়ে কয়েক ঘন্টা রেখে দাও, তাহলে জলের বেশিরভাগ কাদা বালির কোনা থিতিয়ে পড়বে, তখন উপরের পরিষ্কার জলটা ব্যবহার করা যাবে। এরপর দেখো নির্দিষ্ট পরিমাণ ক্লোরিন জলে দিলেও জীবাণু নষ্ট হয়, যদি আমরা ক্লোরিন নির্দিষ্ট পরিমাণ, বেশি নয়, পরিমাণ মতো ক্লোরিন দিলেও কিন্তু জলের জীবাণু নষ্ট হয়। ওকে, এরপরে চলে আসো 73 পৃষ্ঠা চলে আসো। 73 পৃষ্ঠায় যে পিঙ্ক কালার যেটা দিয়ে আছে দেখো, বলছে কড়াইশুঁটি, অহর ডাল, মুসুর ডাল, এমনকি কতকগুলো গাছ জলের নোংরাগুলোকে পাত্রের তলায় থিতিয়ে পড়তে সাহায্য করে। ওকে, আবার দেখো কাঠ কয়লা, সূক্ষ্ম বালি, নুড়ি পাথর, এর মাধ্যমে বিভিন্ন উপায়ে জল বিশুদ্ধ করা যায়। ওকে, এবার সমীক্ষা করে দেখো এটা দিয়েছে। এরপরে চলে আসো জল দূষণ প্রতিরোধ। নেক্সট চলে আসো জল দূষণ প্রতিরোধে। বলছি জল দূষণ প্রতিরোধ করবো কী করে, দেখো জল দূষণ
আটকানোর সঙ্গে সঙ্গে জলের অতিরিক্ত যে ব্যবহার কমানো এবং বেশি পরিমাণে পুনর্ব্যবহার করলে তবে পৃথিবীব্যাপী তীব্র জলসংকট মেটানো যেতে পারে। কী দিয়েছে দেখো এখানে, বলছে প্রথমে দিয়েছে দেখো জলাশয়, নদী, সমুদ্রের জলের নোংরা আবর্জনা সরাসরি ফেলা যাবে না, গরু মোষ স্নান করানো যাবে না বা কাপড় কাচা বন্ধ করতে হবে। 2 নম্বর, চাষের ক্ষেত্রে অতিরিক্ত সার কীটনাশক দেওয়া বন্ধ করতে হবে। এরপর দেখো শহর এবং কলকাতার দূষিত বর্জ্য জল শোধন করে তবেই নদী বা সমুদ্রে ফেলা উচিত। ব্যবহার করা জল পরিশোধন করে পুনর্ব্যবহার করতে হবে। ইজরায়েলে ব্যবহৃত জলের 30% সেচের কাছে পুনর্ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপর দেখো তাপবিদ্যুৎ, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বর্জ্য গরম জল ঠান্ডা করে তবেই নদীতে বা সমুদ্রে ফেলা উচিত। ওকে, নেক্সট চলে আসো বিভিন্ন ব্যাকটেরিয়া শৈবাল এবং রাসায়নিক মাধ্যমে সমুদ্রে ভাসমান তেলের দূষণ দূর করা যায়। এরপর দেখো নিরাপদ পানীয় জলের জন্য নলকূপের জলে দূষণ আর বৈজ্ঞানিক পরীক্ষা করে বিশুদ্ধ জল সরবরাহ ব্যবস্থা করতে হবে। এইখানটাতে দেখো যেটা দিয়েছে, এখানটাই বলেছে যে জল দূষণ প্রতিরোধ। আমরা জল দূষণ প্রতিরোধ করবো কী করে? আমরা মেনলি জলে গরু মহিষ স্নান করানো যাবে না। গরু মহিষ স্নান করলে কিন্তু জল দূষণ হয়। তো গরু মহিষকে যাতে জলে না স্নান করে আমরা উপরে যদি গরু মহিষ রেখে যদি বালতি করে তুলে নিয়ে জল দিয়ে স্নান করানো যায় সেক্ষেত্রে ভালো হবে। ওকে, জলের মধ্যে পুকুরি জলের ক্ষেত্রে কাপড় কাচা যাবে না। ঠিক আছে, কাপড় কাচা যে সানলাইট ডিটারজেন্ট সেগুলো কিন্তু পুকুরে বেশি করে ফেলা যাবে না। ওকে, এগুলো দিয়েছে। এছাড়া কী দিয়েছে, চাষের ক্ষেত্রে জমির যে জল রয়েছে, জমিতে আগে চিংড়ি মাছ পাওয়া যেত, এখন পাওয়া যায়নি, আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো সেক্ষেত্রে কীটনাশক, রাসায়নিক সার এগুলো কিন্তু কম পরিমাণ ব্যবহার করতে হবে। এছাড়া চলে আসে এরপরে শহর এবং কলকারখানা দূষিত বর্জ্য, সেখানে কিন্তু যে সমস্ত বর্জ্যগুলো আছে সেগুলো পাম্পের মাধ্যমে সরাসরি নদীতে ফেলতে হয়। সেইগুলোকে কী করতে হবে যাতে সেই জল সরাসরি নদীতে না ফেলা হয় সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। ওকে, তাপবিদ্যুৎ কেন্দ্র, সেখানকার যে গরম জল বেরোয় সেটাকে ঠান্ডা করে তবেই কিন্তু তুমি ওই নদীতে ফেলবে বা সমুদ্রে ফেলবে। ওকে, এছাড়া বিভিন্ন রকম ব্যাকটেরিয়া শৈবাল রাসায়নিক মাধ্যমে সমুদ্রের ভাসমান তেলের দূষণ দূর করে যায়। সমুদ্রে যে জাহাজ চলাচল করছে অনেক পরিমাণে, সেই সেই জাহাজ থেকে যেন কোনো রকমভাবে তেল না বেরিয়ে যায় তার ব্যবস্থা গ্রহণ করতে হবে। এগুলো কিন্তু অবশ্যই করতে হবে। এবার তুমি কী করতে পারো, দেখো তুমি কী করতে পারো, দেখো এখানে দরকার না থাকলে জলের কল বন্ধ করে রাখতে হবে। ঠিক আছে, যতটুকু প্রয়োজন তোমার জলের সেগুলোই শুধুমাত্র ব্যবহার করবে, বেশি কিন্তু জল নষ্ট করবে না। ওকে, পরিবেশের ক্ষতি করবে না এরকম জিনিস যেমন কম খারিন, সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট ব্যবহার করতে হবে। বাড়ির নোংরা আবর্জনা তরল বর্জ্য এমনকি এমন জায়গায় ফেলা উচিত যেন কোনোভাবেই জলের সঙ্গে না মেশে। ওকে, বাগানে পুকুরের পাড়ে কুয়োর চারপাশে নলকূপের নিকাশি নালার পাশে শাকসবজি ফুলের গাছ লাগালে যেন দূষিত না হয় বা এমন কোনো কীটনাশক দেবে না যেগুলো দূষিত হয় এবং সেগুলো জলে গিয়ে পড়ে। আবার এর পাশে দেখো রাষ্ট্রসংঘের মতে প্রতিটি মানুষের প্রত্যেকদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল প্রয়োজন হয়, কিন্তু আফ্রিকার মাদাগাস্কারের প্রতিটি মানুষ 5 লিটার থেকে জল পায় না। তাহলে আফ্রিকার এখানে শর্ট প্রশ্ন করতে পারে যে আফ্রিকার মাদাগাস্কারের মানুষ কিন্তু প্রতিদিন 5 লিটার জল পায় না। অন্যদিকে আমেরিকা যুক্তরাষ্ট্রের মানুষ প্রতিদিন প্রায় 25 লিটার বেশি জল ব্যবহার করে। আবার যদি তোমার পরিবারের সবার প্রতিদিন অন্তত 20 লিটার বিশুদ্ধ জল প্রয়োজন পাওয়ার ব্যবস্থা হয়, তবে কীভাবে জলটা ব্যবহার করবে, কীভাবে জলটা বাঁচাবে, সঞ্চয় করবে বা কীভাবে ব্যবহার করে পুনর্ব্যবহার করবে সেগুলো কিন্তু নজর রাখতে হবে। ওকে, এইখানে কিন্তু এইগুলোই দিয়েছে জল দূষণ থেকে। তো জল দূষণ থেকে মোটামুটি এই প্রশ্নগুলো আসতে পারে। আমরা একটা প্রশ্ন লিস্ট করে দিই, লিখে রাখো এইখানটাতে। আমি এখানে লিখে দিচ্ছি সাদা জায়গাটাতে যে হোমওয়ার্কগুলো থাকবে, আমি একদম ডাইরেক্ট হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক, ওকে, হোমওয়ার্ক যেগুলো করবে, প্রথম হচ্ছে হোমওয়ার্ক যে 1 নম্বর ইউট্রোফিকেশান কী, ইউট্রোফিকেশন কি এইটা করবে। 2 নম্বর হচ্ছে ব্ল্যাকফুট ডিজিজ কি এইটা করবে। ওকে, 3 নম্বর হচ্ছে তুমি জল দূষণ কীভাবে প্রতিরোধ বা নিয়ন্ত্রণ করবে। ওকে, 4 নম্বর এই 3টে লেখা রাখো। আর 4 নম্বর হচ্ছে এইটা মুখস্থ করবে, এই যেটা জল দূষণ প্রতিরোধ ব্যবস্থা। ওকে, প্রতিরোধ কীভাবে জল দূষণ করবো এইটা মুখস্থ করবে। আর এখান থেকে দেখো এটা মুখস্থ করতে হবে, এইখান থেকে দেখো ফ্লুরোসিস কি এইটা মুখস্থ করবে। আর এটা কি, ওই 3টে হচ্ছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবে, ওটা হোমওয়ার্ক। আর এই হচ্ছে মেন পড়া। ওকে, জল দূষণ থেকে
এর পরবর্তীকালে আমরা একটা ভিডিও দেবো জল দূষণ থেকে মোট কী কী প্রশ্ন আসছে, আমরা কিন্তু তার ভিডিও দিয়ে দেবো। ওকে।